যে 10টি কারণে সেনাবাহিনীর মাঠ থেকে সরাসরি বাদ দেওয়া হয়। ডিফেন্স চাকরির মাঠ থেকে বাদ পড়ার গুরুত্বপূর্ণ 10টি কারণের মধ্যে রয়েছে শারীরিক অযোগ্যতা, যেমন উচ্চতা কম, দাঁত বা চোখের সমস্যা, শরীরে কাটা দাগ, জন্মদাগ, বাঁকা হাত অথবা পা, চ্যাপ্টা পা, মানসিক বা শিক্ষাগত দুর্বলতা, অসততা ও ভুল তথ্য প্রদান, অপরাধমূলক রেকর্ড, অসম্পূর্ণ কাগজপত্র এবং অতিরিক্ত চুল পাকা অথবা পড়া বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ বা শারীরিক ও মানসিক ফিটনেসে বাধা দেয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ইতোমধ্যে থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওর বিষয়টি কি হতে চলেছে। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে, যারা সেনাবাহিনীতে চাকরি করতে ইচ্ছুক আছেন তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য, এবং যারা সেনাবাহিনীতে চাকরির জন্য আবেদন করেছেন এবং মাঠে যাওয়ার যাদের ডেট পড়েছে বা মাঠে যাওয়া পড়তে পারে কিছুদিনের মধ্যে, এবং যারা সেনাবাহিনীর চাকরি নিয়ে একটি স্বপ্ন পোষণ করে তাদের জন্য বিশেষ করে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি জানাবো যে কি কি সমস্যার কারণে সেনাবাহিনীর মাঠ থেকে সরাসরি বাদ দেওয়া হয় এবং আপনাদের সমস্যা কতটুকু থাকলে আপনি এখানে কার্যকারিতা হবেন বা কৃতকার্য হবেন, এই বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো বুঝতেই পারতেছেন যে আজকের ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যদি আপনি একজন সেনাবাহিনীর চাকরি প্রার্থী হয়ে থাকেন। তো যাই হোক, আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় চলে আসি। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির সকল প্রকার আপডেট পেতে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না, এবং আপনার আরেকটি ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে বিষয়গুলো জানাতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কিন্তু। হ্যাঁ, তো চলুন আজকের মূল যে আলোচনার বিষয়টি, সেই বিষয় নিয়ে আমি আগে একটু কথা বলে নিই। ডিফেন্স চাকরির মাঠ থেকে বাদ পড়ার 10টি প্রধান কারণ, আর সেই 10টি কারণ কি সেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এখানে যারা আমরা চাকরি প্রার্থী আছি বা চাকরি করতে ইচ্ছুক, সেনাবাহিনীর চাকরি করতে অনেকের কিন্তু স্বপ্ন যে সে একজন সেনাবাহিনীর সদস্য হবে। তো এই সদস্য হওয়ার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো এক একজনের কাছে এক এক রকম। তো যাই হোক, এই কারণগুলো আমি বিস্তারিত না বলি, তো তার আগে জেনে নিই যে এখানে কিন্তু যোগ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ এবং কিছু রুলস এবং রীতিনীতি আছে যেগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে। এবং একটি বিষয় জানেন, যেহেতু এটা সৈনিক পদ বা সেনাবাহিনীর একটি বিশেষ পদ, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেডিকেল ফিটনেস এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ডিফেন্স চাকরির মাঠ থেকে সরাসরি বাদ পড়বেন এই 10টি কারণ, যে 10টি সমস্যা যদি আপনার মাঝে থাকে তাহলে অবশ্যই বাদ পড়বেন। এবং আজকের এই ভিডিওটি দেখে আপনাদের উপকারটি কি হবে সেটাও আমি বলে দিই, যে আপনার যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলো যদি সংশোধন যোগ্য হয় তাহলে অবশ্যই মেডিকেল বা বিভিন্ন ট্রিটমেন্টের মাধ্যমে সেগুলো সারিয়ে নিতে পারেন। এবং যেগুলো মানে সমাধানের অযোগ্য, সেগুলো তো আর কোনো সমাধান নাই, সেক্ষেত্রে তার দুর্ভাগ্য। তো যাই হোক, 1 নম্বরে আছে উচ্চতা কম। নির্ধারিত ন্যূনতম উচ্চতার চেয়ে কম হলে বাদ পড়তে হয়। আপনারা সবাই জানেন, যারা সেনাবাহিনীর মাঠে গিয়েছেন অথবা যাবেন, কিছুটা হলেও ধারণা আছে যে সেনাবাহিনীর মাঠে সর্বপ্রথমে উচ্চতা দেখা হয়, উচ্চতা মেপে দেখা হয়। তো তাদের নির্ধারিত যে রিকমেন্ডেশন থাকে সেই অনুযায়ী উচ্চতা কিন্তু অবশ্যই থাকতে হবে। সেখান থেকে যদি আপনি উচ্চতায় কম হন তাহলে কিন্তু সরাসরি আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এখানে অনেকের মতে আছে বাংলাদেশ সেনাবাহিনীতে পাসপোর্ট সায়েন্সই হলে নিতে হয়। তো বেসিক্যালি সবাই আমরা জানি যে আমরা যদি পাসপোর্ট 7 ইঞ্চি হয়ে থাকি তাহলে তাদের ওখানে গিয়ে কিন্তু আমাদের মাপলে পাসপোর্ট 6 ইঞ্চি হতে মানে কষ্ট হয়। এই বিষয়টাও কিন্তু মাথায় রাখবে। তো যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন অবশ্যই আপনাদের নিজেদের উচ্চতাটা আগে থেকেই মেপে নেবেন। তারপরে 2 নম্বর আছে দৃষ্টিশক্তি। চোখের যদি 6:6 না হলে বা অতিরিক্ত চশমা লাগলে বাদ পড়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীতে যারা চাকরি করতে চান তাদের কিন্তু দৃষ্টিশক্তি অবশ্যই 6:6 থাকতেই হবে। এখানে যদি আপনার কম বেশি হয়, সামান্য ডিফারেন্সের কারণে কিন্তু তারা সুযোগ দেয়, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যদি বড় ধরনের সমস্যা হয়ে থাকে, এর থেকে বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই প্রার্থীকে বাদ দিয়ে দেওয়া হয়। তো অবশ্যই আপনাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই মেডিকেলের পরামর্শ করতে হবে, তাছাড়া কিন্তু এর কোনো সমাধান নাই। আর যদিও এখন পর্যন্ত সেনাবাহিনীর মাঠের অনেক সময় বাকি আছে, তো আপনার যদি সংশোধনযোগ্য সমস্যা হয় তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন, ট্রিটমেন্ট নেবেন,
হয়তোবা ঠিক হলে হতেও পারে। সরি। তো 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বরে রয়েছে দাঁতের সমস্যা। দাঁত অপরিষ্কার, পোকা খাওয়া বা পরিমাণ মতো না থাকলে, যেমন বেশি ব্রণ বা পলিপাস বাদ পড়তে পারে। তো এই দাঁত অপরিষ্কার, পোকায় খাওয়া বা পরিমাণ মতো দাঁত যদি না থাকে তাহলে কিন্তু এখানে বাদ দিয়ে দেওয়া হয়, সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে আছে যেগুলো তারা সে প্রার্থীকে সুযোগ দেয়, সেটা হচ্ছে মনে করেন দাঁত পোকায় খাওয়া হলেও অল্প একটু, বেশি সমস্যা না, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে সুপারিশ করবে। কিন্তু সমস্যাটার ধরন যদি পরিমাণে বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার বাদ পড়ার সম্ভাবনা খুবই বেশি। এবং 4 নম্বর আছে শারীরিক ত্রুটি, অস্বাভাবিকতা, 2 হাঁটু একসাথে লেগে যাওয়া। এটাকে বলা হচ্ছে নক নি। চ্যাপ্টা পা, কাঁধের সমস্যা বা হাত পা বেঁকে থাকলে বাদ পড়তে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। এই সমস্যার কারণে বেশিরভাগ প্রার্থী এখান থেকে বাদ পড়ে যায়। শারীরিক ত্রুটির এই বিষয়গুলো অবশ্যই আপনাদের লক্ষ্য করতে হবে। 2 হাঁটু একসাথে লেগে যাওয়া, আপনি আপনার পায়ের পাতা ভি আকৃতিতে হয়ে দাঁড়াবেন। এরপরে আপনার 2 হাঁটুর, আমরা যেটাকে বলি হাঁটুর বাটি, এই বাটি দুইটা যদি একসাথে মিশে যায় তাহলে কিন্তু আপনি বাদ পড়ে যাবেন। যদি পরিমাণে বেশি লেগে যায়, 2 হাঁটু মনে করেন আপনাকে যখন তারা চেক করবে বা তারা আপনার ফিটনেসটা দেখবে তখন কিন্তু তারা হাত দিয়ে 2 হাঁটু একসাথে চেপে ধরবে বা এই ধরনের যে কোনো কিছু একটা করবে। সেক্ষেত্রে যদি আপনার 2 হাঁটু খুবই লুজ অথবা লেগে যায় তাহলে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে বা আপনাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। এবং পা চ্যাপ্টা, অনেকের আছে পা তুলনামূলক চ্যাপ্টা হয়ে থাকে, তো এই যাদের তুলনামূলক অনেক চ্যাপ্টা পা তাদের কিন্তু এখানে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু যাদের পা হালকা চ্যাপ্টা তারা কিন্তু এখানে যোগ্য বিবেচিত হয়। এবং দ্বিতীয় সমস্যাটি দেখুন, কাঁধের সমস্যা। কাঁধের সমস্যাটা কেমন? অনেক ধরনের মানুষ আছে দেখবেন যাদের 2 কাঁধ সমান না, অর্থাৎ বাঁ কাঁধ ডান কাঁধের থেকে একটু উঁচু অথবা নিচু, অথবা যে কোনো কাঁধ এক কাঁধের থেকে উঁচু নিচু থাকে, তাদের কিন্তু এই সমস্যার কারণে সরাসরি মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এই সমস্যা যদি কোনো প্রকার সংশোধনী থেকে থাকে বা এই সমস্যা যদি সমাধান করা যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগ পাবেন। তো আরেকটা কথা বলি যে সেনাবাহিনীর যে কোনো সমস্যা, সেনাবাহিনীর মাঠে গিয়ে যদি আপনার কোনো সমস্যা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনাকে সুযোগ দেওয়া হবে যদি আপনার ওই সমস্যাটা 3 মাসের মধ্যে সংশোধনযোগ্য হয়। কিন্তু 3 মাসের মধ্যে যদি সংশোধনযোগ্য না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি অযোগ্য বিবেচিত করা হবে। তো এখানে আরো একটি সমস্যা হচ্ছে বা হাত পা বেঁকে থাকলে, অনেকের দেখবেন কেনুই বাঁকা থাকে, তারপরে কবজি বাঁকা থাকে, এইসব সমস্যা থাকলে অবশ্যই তাকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং 5 নাম্বার আছে শরীরে দাগ ও ক্ষত। শরীরে যদি কোনো বড় কাটা দাগ থাকে বা তিল বা জন্মগত দাগ বা অতিরিক্ত হলে বাদ পড়ার কারণ হতে পারে। তো এই কাটা দাগ, তিল, এগুলোর কারণেও সেনাবাহিনীর মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো কাটার ধরন অনুযায়ী কিছু কিছু মানুষ আছে দেখবেন যে বিভিন্ন কারণে নিজের শরীর কাটে, প্রেমে ছ্যাঁকা খেয়ে হোক, পারিবারিক সমস্যার কারণে হোক, নিজের শরীরের উপর টর্চার করে, যার কারণে অনেকে আছে ব্লেড দিয়ে নিজের শরীর নিজেই কাটে। এই দাগগুলো বিভিন্ন স্থানে, যেমন মার্সেলের উপর, তারপরে আপনার এই কবজির একটু উপরে, তারপরে বুকের উপরে, এই সব জায়গায় যদি এই কাটা দাগগুলো থাকে এবং 1.5 ইঞ্চির বেশি যদি থাকে সেক্ষেত্রে তাকে ডিরেক্টলি বাদ দিয়ে দেওয়া হয় সরাসরি। তাকে আর কোনো বিবেচনা করার সুযোগই দেয় না বা তাকে কোনো বিবেচনাও রাখা হয় না, সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়। তো এরা এই ক্ষেত্রে মনে করে, এই সকল লোকদেরকে মনে করে মেন্টাল। মাঠে গেলে এই ধরনের কাটা দাগ দেখলে বা নিজে নিজে নিজের শরীরে যদি কোনো ইচ্ছাকৃতভাবে কাটা কেটে থাকে, সেই কাটার জন্য যে দাগ হয়, এই দাগটাকে দেখার ফলে তাদের বলে মেন্টাল। তো মেন্টাল হওয়ার একটাই কারণ যে কোনো পাগল ছাড়া নিজের শরীরে নিজে এইভাবে টর্চার করতে পারে না, তাদের ব্রেনের সমস্যা আছে, তারা এটা ধারণা করে। তো যাই হোক, তিল বা জন্মগত দাগ, এই তিল বা জন্মগত দাগ এটা বেশি ম্যাটার করে না, কারণ এই ক্ষেত্রে অনেককেই মানে বেশি একটা বাদ পড়ে না। তো তিল বা জন্মদাগ এটা যদি আপনার ধরুন মুখের উপর বড় একটা তিল থাকে, মানে ধরুন 2-3 ইঞ্চি নিয়ে, এবং যদি জন্মদাগ থাকে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন যে কালো, এক সাইড কালো বা বিভিন্ন মোটা করে তিলের মতো এগুলো থাকে, যদি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি এই ধরনের বড় যদি কোনো দাগ থাকে সেক্ষেত্রে তাকে অযোগ্য বলে বিবেচিত করা হয়।
এখানে দেখুন লেখা আছে যে অতিরিক্ত হলে বাদ পড়ার কারণ হতে পারে। তো এই তিল জন্মদাগ এটা বেশি একটা ম্যাটার করে না, এর কারণে বেশি বাদ পড়তে হয় না। তো যাদের এই তিল জন্মদাগ আছে তারা অতটাও হতাশাগ্রস্ত হবেন না, এবং যাদের তিল জন্মদাগ আছে তাদের একটু কমেন্টে দেখতে চাই। হ্যাঁ, এবং 6 নম্বর আছে চুল পাকা অথবা পড়া। অল্প বয়সে অতিরিক্ত চুল পেকে যাওয়া বা পড়ে যাওয়া একটি কারণ। আপনারা সবাই জানেন যে অল্প বয়সে চুল পেকে যাওয়া একটি রোগ এবং পড়ে যাওয়া একটি রোগ। তো বিশেষ করে এটি একটি ভিটামিনের কারণে হয়ে থাকে, ভিটামিনের অভাবের কারণে। তো এই ভিটামিন অভাবের কারণে চুল পেকে যায় তাড়াতাড়ি এবং চুল পড়ে পাতলা হয়ে যায়। অনেকে বলে যে টাক হয়ে যায়। এই যে টাক হয়ে যাওয়া বা চুল পাতলা হয়ে গিয়ে তার মাথা সরাসরি মাথার চামড়া দেখা যায়, এরকম যদি পাতলা হয়ে যায়, স্ক্রিনে দেওয়া আছে এরকম যদি হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের এক্ষেত্রে বাদ দিয়ে দেওয়া হবে। তো চুল যদি হালকা পাকা হয়, মনে করুন যে দুই একটা সামান্য, এটা কিন্তু বেশি একটা ম্যাটার করে না, এক্ষেত্রে তাদের যোগ্য বলা হয়। কিন্তু যাদের অতিরিক্ত, মনে করুন আপনার বয়স 21 বছর কিন্তু বা 20 বছর, আপনার যদি একটু এখন একটা 60 বছর বা 70 বছর বয়সী মুরব্বীর মতো যদি অনেক চুল পেকে যায়, সেক্ষেত্রে তো আপনাকে এখানে তারা যোগ্য বিবেচিত করতে পারবে না। যাই হোক, এক্ষেত্রে কিন্তু তারা এই সকল ব্যক্তিদের বাদ দিয়ে দেয়। তো হালকা, যাদের হালকা চুল পেকেছে এবং হালকা চুল পাতলা হয়েছে বা পড়েছে, তাদের কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা এখানে আবেদন করতে পারবেন। বা আপনার যদি সামনে মাঠ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি মাঠে যাবেন, আপনার চাকরিটা হলেও হতে পারে। তো 7 নম্বরে আছে মানসিক দুর্বলতা, পরীক্ষায় ব্যর্থতা। যে কোনো পরীক্ষায় লিখিত, মৌখিক বা বুদ্ধিমত্তার পরীক্ষার দুর্বলতা। তো আপনারা সবাই জানেন যে সেনাবাহিনীর মাঠে বা পরীক্ষার সময় এমসিকিউ পরীক্ষা যখন হবে, লিখিত পরীক্ষা যখন হবে, অবশ্যই এই পরীক্ষাগুলোতে আপনাকে পাশ করতে হবে। পাশ না করলে আপনি এখানে যোগ্য বিবেচিত হবেন না। এবং বিশেষ করে মৌখিক পরীক্ষার সময় যদি আপনি সেখানে দুর্বল বা নার্ভাস থাকেন, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার মৌনতার বিষয়টাকে লক্ষ্য করে এবং ওখানে একজন মনোবিজ্ঞানী দ্বারা কিন্তু আপনার মনের অবস্থাটা তখন কেমন থাকছে বা আপনি আপনার সাহস কেমন, এই বিষয়টা দেখে তারা কিন্তু বুঝতে পারে এবং সেইভাবে তারা বাছাই করে যে কে এখানে যোগ্য এবং কে অযোগ্য। তো এখানেও আপনাদের অবশ্যই যারা বিশেষ করে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভাতে যাবেন, তখন অবশ্যই অনেক সাহস রাখবেন বুকে এবং সব কথা স্পষ্ট এবং খুবই সংক্ষেপে কথা বলার চেষ্টা করবেন। 8 নম্বরে আছে অপরাধমূলক রেকর্ড অথবা অসততা। থানায় কোনো অভিযোগ বা মিথ্যা তথ্য প্রদান করলে সরাসরি বাদ। থানায় কোনো যদি আপনার নামে কোনো মামলা বা কোনো অভিযোগ থাকে, তাহলে কিন্তু আপনি সরাসরি মাঠ থেকে বাদ হয়ে যাবেন। এবং আপনি যদি এখানে আবেদন করার সময় বা আপনি মাঠে যাওয়ার পরে যে কাগজপত্রগুলো প্রদর্শন করবেন, সেগুলোতে যদি কোনো জালিয়াতি বা মিথ্যা তথ্য প্রদান করেন, সেক্ষেত্রে কিন্তু ধরা পড়লে অবশ্যই আপনাকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আপনার প্রতি। 9 নম্বর আছে কাগজপত্র বা সনদে ভুল অসম্পূর্ণতা। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনার মাঠে যাওয়ার পরে আপনার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, যদি ভোটার হয়ে থাকেন এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধনের কার্ড যেটা, এটা অবশ্যই প্রদর্শন করতে হবে। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং আপনার জন্ম নিবন্ধনের কার্ডের যে নাম, ঠিকানা, সবকিছু, বাবার নাম, মায়ের নাম, এই সবকিছু যদি ফুলফিল ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনাকে এখানে অযোগ্য বিবেচিত করা হবে এবং যদি কোনো ত্রুটি থাকে সেহেতু কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই যারা এখানে আবেদন করবেন এবং ভবিষ্যতে যারা চিন্তা করতেছেন এই মাঠে যারা অংশগ্রহণ করবেন এবং যারা আর যে ভিউয়ার্সরা আসেন যে আরো আগামী 1-2 বছর পরে এখানে চাকরির জন্য আবেদন করবেন, তাদের জন্য সাজেস্ট করব যে অবশ্যই আপনার কাগজপত্র, সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড সবকিছু একদম অ্যাকুরেট রাখবেন, যেন কোনো তথ্য ভুল না থাকে। আপনার একটা নামের বা আপনার মাতা পিতা নামের কোনো একটা অক্ষর বা আকার রসিকারও যেন ভুল না থাকে। তো এগুলো যদি থেকেও থাকে, তাহলে অবশ্যই খুব দ্রুততার সাথে সংশোধন করে ফেলবেন, কারণ সকল চাকরির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি খুব নিখুঁতভাবে দেখা হয়। তো যাই হোক, 10 নম্বর আছে দীর্ঘমেয়াদী রোগ, শারীরিক ফিটনেসের অভাব, যেমন পাইলস, ভেরিক্স ভেইন বা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ যা শারীরিক সক্ষমতাকে প্রভাবিত করে। এবং এর মধ্যে আরো একটি উল্লেখযোগ্য সমস্যা আছে, বেশিরভাগ যে সমস্যাটা পরিলক্ষিত হয় বেশিরভাগ প্রার্থীদের ক্ষেত্রে, সেটা হচ্ছে জন্ডিস, এইচবিএজি পজিটিভ। এই জন্ডিস এইগুলো যদি ধরা পড়ে, তাহলে কিন্তু সরাসরি মাঠ থেকে বাদ দিয়ে দেওয়া হয়। এবং একটি কথা আমি আগেই বলে নিয়েছি যে 3 মাসের মধ্যে যদি আপনার এই সমস্যা সংশোধন করা যায় বা আপনার এই সমস্যার সমাধান হয়, সেক্ষেত্রে আপনাকে 3 মাস সময় দেওয়া হবে। এর মধ্যে যদি আপনার সমস্যাটা ঠিক হয়ে যায়, তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে। এবং যদি ঠিক না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে। এই ক্ষেত্রে আপনি এই সমস্যাগুলো থাকলে অবশ্যই আপনি ওয়েটিং লিস্টে থাকবেন। আর যদি যে সমস্যাগুলো একদম
যার কোনো সমস্যা মানে সমাধানই নেই, এই সমস্যাগুলো কিন্তু থাকলে অবশ্যই সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়। তো ভিউয়ার্স, তো ইতিমধ্যে জানতে পারলেন যে কি কি সমস্যার কারণে সেনাবাহিনীর মাঠ থেকে সরাসরি বাদ দিয়ে দেওয়া হয়। তো যারা এখানে চাকরি প্রার্থী আছেন, কিছুদিনের মধ্যে যারা মাঠ করতে যাবেন এবং ভবিষ্যতে যারা এখানে চাকরির জন্য আবেদন করবেন, তারা অবশ্যই এই সমস্যার সমাধানগুলো খুব দ্রুততার সাথে করবেন। আর যাদের মেডিকেল করা প্রয়োজন তারা খুবই দ্রুত মেডিকেল করবেন এবং যে সমস্যাগুলো আপনাদের ধরা পড়ে সেই সমস্যার সমাধান করে রাখবেন আগের থেকেই, কারণ এটা আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে এবং আপনার এই চাকরির পরীক্ষায় যখন যাবেন তখন আপনার কোনো ঝামেলা পোহাতে হবে না এবং সব দিক থেকে আপনি সুস্থ থাকবেন এবং আপনার কোনো টেনশনই থাকবে না এই চাকরির বিষয়টা নিয়ে। ঠিক আছে, তাহলে সবাই সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, পুলিশ, এই সকল পরীক্ষার জন্য, ডিফেন্স চাকরির জন্য অবশ্যই মেডিকেল ফিটনেস আপনার থাকতে হবে। মেডিকেলি ফিটনেস আপনাকে অবশ্যই থাকতে হবে। এখানে যদি আপনি ফিটনেস না থাকেন তাহলে কিন্তু আপনাকে অযোগ্য বিবেচিত করা হবে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনাদের ওয়েটিং লিস্টেও রাখা হতে পারে, অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের সরাসরি বাদ দিয়ে দেওয়া হতে পারে। তো সেক্ষেত্রে সবাইকে বলবো, যেখানে হয়রানির শিকার না হয়ে আগে থেকে আমরা সকল প্রকার সমাধানগুলো যদি করে রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের জন্যই ভালো। তো যাই হোক, এখানে যারা এই 26 সালে পরীক্ষার্থী আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং তাদেরকে একটি বিষয় সাজেস্ট করব যে আপনাদের কারো যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে সেটি অবশ্যই দ্রুততার সাথে ডাক্তার দেখাবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে ওষুধ খাবেন, তাহলে অবশ্যই সমস্যাটি ঠিক হয়ে গেলে আপনার এখানে চাকরির জন্য কোনো প্রকার সমস্যা হবে না, চাকরিটি আপনি পেয়ে যাবেন। এবং সবার জন্য শুভকামনা রইল। আরেকটি বিষয় উল্লেখ্য যে অনেকে আমাকে আগের একটি ভিডিও আমি ছেড়ে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম, সেখানে অনেকেই জানতে চেয়েছিলেন ভাই কুনক হলে এই সেনাবাহিনীর চাকরি করা যায় কিনা। ভাই, আমি একটা কথা বলেছি যে সেনাবাহিনীর চাকরি করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যেগুলো এই সমস্যা নিয়েও কিন্তু চাকরি করে। তো সমস্যার ধরন বুঝে কিন্তু এখানে বিশেষ করে চাকরি দেওয়া হয়। যে সমস্যাটি আপনার সংশোধনযোগ্য বা যে সমস্যাটি ঠিক হয়ে যাবে, ভবিষ্যতে থাকবে না, এই সমস্যাগুলো থাকলে অবশ্যই তারা ট্রিটমেন্ট করার সুযোগ দেয় এবং ভালো হওয়া পর্যন্ত তারা ওয়েট করে। ততদিন আপনাকে ওয়েটিং লিস্টে রাখা হবে। তারপরে যদি আপনি ভালো হয়ে যান, সঠিক সুস্থ মানে ঠিক মতো সুস্থ থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চাকরিটি দেওয়া হবে। এবং যে কোনো সমস্যা যদি গুরুতর হয় বা খুবই মারাত্মক আকারে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাদ পড়া যায়। নখের কুনি থাকলেও কিন্তু আপনার চাকরি হয়, মানুষের অনেকের চাকরি হয়, আমার নিজের দেখা আছে। তো নখের কুনি এটা একটা সমস্যা। তো এই সমস্যাটা যদি হালকা থাকে তাহলে আপনি এখানে চাকরি পাবেন বা বাদ পড়বেন না। আর যদি এই কুনিটা যদি মারাত্মক আকারে থাকে, মনে করুন যে নখের কুনি পেকে ভিতরে পুঁজ হয়ে মানে বিষয়টা অনেক জটিল হয়ে গেছে, রক্ত পড়ে, অনেকের পুঁজ পড়ে, এই সব সমস্যাগুলো কিন্তু মানে খুবই মারাত্মক একটা, দেখতেই যদি মনে হয় যে খুবই খারাপ একটা অবস্থা, সেক্ষেত্রে কিন্তু তখন বাদ দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেছে। তো সবাইকে ধৈর্য ধারণ করে এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্যই শুভকামনা রইল। আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশা পূরণ করুক এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো একটা পজিশনে যেতে পারি। এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।